সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সোলো ট্রাভেলার 43। আজকের একটা নতুন দিনে নতুন ট্রাভেল ব্লগে তোমাদের সকলকে গুড মর্নিং ও শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। আজকে আমি তোমাদের সাথে নিয়ে ঘুরতে যাব গাজলডোবা। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছো, সেই গাজলডোবা যে গাজলডোবাতে রয়েছে বাঙালিয়ানার খাওয়া দাওয়ার সুবিশাল সমাহার। শুধু এই ভিডিওতে খাওয়া দাওয়ার সুবিশাল সমাহার থাকছে না, এর সাথে থাকছে গাজলডোবা সেই সুবিশাল ব্যারেজ এবং বর্ষায় ভরা তিস্তার অপরূপ সৌন্দর্য, সাইট সিনিং ও অন্যান্য ইনফরমেশন। আর তোমাদের সাথে বাকি কথাগুলো মোটো ব্লগিংয়ের মধ্যে বলবো। আপাতত আমি একটা বৃষ্টির মধ্যে রাইডে যাওয়ার সময় আটকে গিয়েছি। ফাইনালি বন্ধুরা, আমি বেরিয়ে পড়েছি সেই বিখ্যাত গাজলডোবার উদ্দেশ্যে, যার ডিস্টেন্স আমার বাড়ি থেকে গুগল ম্যাপ অ্যাকর্ডিং অনুযায়ী দেখাচ্ছে 110 কিলোমিটার, এবং যেটা আমার কভার করতে সময় লাগবে 2 ঘন্টা 30 মিনিটের মতো। আর আমার লেফট সাইডে তোমরা দেখতেই পারছো রয়েছে গাজলডোবা টি গার্ডেন, আর রাইট সাইডে কিন্তু আমার সাথে সাথে গাছের জন্য দেখা যাচ্ছে না, ওই পাশ দিয়ে কিন্তু তিস্তাও বয়ে চলেছে। বাড়ি থেকে বের হওয়ার পরে কিন্তু আমি অনেকটাই রাইড করে ফেলেছি, প্রায় এসে গিয়েছি। গাজলডোবা থেকে 22 কিলোমিটার দূরে আছি, 41 মিনিটের মতো যেতে সময় লাগবে। রাস্তা দিয়ে বাইক চালানোর আলাদা একটা মজা আছে। দেখতে পাচ্ছ চারপাশে কিন্তু শুধু গ্রাম আর সবুজ পাট ক্ষেত, ধান ক্ষেত, তার মাঝখান দিয়ে কিন্তু বয়ে চলেছে এই সোজা রাস্তাটা গাজলডোবার উদ্দেশ্যে। আর রাস্তাটা এত সুন্দর, আমার মনে হচ্ছে যে রাস্তাটা বোধহয় ইদানিং বানিয়ে দিয়েছে, কিন্তু খুব সুন্দর আর কি। যদি মেনটেন করে রাস্তাটা এরকম মেনটেন থাকলে কিন্তু গাড়ি যাতায়াত, বাইক রাইড করতে খুবই ভালো লাগবে। এখন আমি রাইড করছি শালবাগান দিয়ে। এগুলো যত সম্ভব চারপাশে শালবাগান, আর শালবাগানের মাঝখান দিয়ে রাস্তাটা যাচ্ছে। আর যদিও এখন স্কুল টাইম, ছোটো ছোটো বাচ্চা কাচ্চারা স্কুলে যাচ্ছে, তাদেরকে দেখে সেই স্কুল লাইফের কথাটা মনে পড়ে গেল। খুব মিস করি সেই সময়টাকে। আবার যদি এরকম হতো বলে স্কুল লাইফে ফিরে যাওয়া যাবে, মনটা খুব কাঁদে স্কুলে যাওয়ার জন্য। যদিও সেই সময়টা, সেই মুহূর্তকে গুরুত্ব দেওয়ার মতো মানে চিন্তা ভাবনা ছিল না, এখন সেই সময়টাকে অনেকটাই মিস করি। যে স্কুল লাইফের সব থেকে স্কুল লাইফটা বেস্ট লাইফ। এখান থেকে যত সম্ভব এই রাস্তা ধরে আমাকে 16 কিলোমিটার এগোতে হবে, তারপরে হয়তো সেই গাজলডোবা আসবে। এই দেখো ভিউ, দেখো বন্ধুরা ভিউ, চারপাশে শুধু ফাঁকা মাঠ। ওইখানে পাহাড় দেখা যাচ্ছে, জানি না আমার গোপ্রোতে ক্যাপচার করতে পারছে কি না পারছে, কিন্তু এই সাইডটা দেখো বন্ধুরা। বাড়িতে বসে থাকলে এই সমস্ত ভিউ দেখা অসম্ভব। যদিও আমি গ্রামের ছেলে, সবসময় এরকম ভিউ দেখে থাকে, কিন্তু তারপরেও এরকম ভিউ মানে অচেনা একটা জায়গায় অন্যরকম ফিলিংস আসে আর কি। ফাঁকা মাঠ, প্রান্তরের পর প্রান্তর খালি পড়ে আছে, শুধু ধুধু করছে মাঠ, খুব সুন্দর। তারই মাঝখান দিয়ে চলেছে এই রাস্তাটা, ওহ আলাদাই একটা ফিলিং। এই গাজলডোবা রাইডের মোটামুটি 110 কিলোমিটারের মধ্যে আমি কিন্তু প্রায় 90 কিলোমিটারের মতো ভালো চালিয়েছি, কিন্তু লাস্ট 16 কিলোমিটার রোড, যখন আমি ন্যাশনাল হাইওয়ে থেকে নেমেছিলাম, তারপরে যে 16 কিলোমিটার রোড কিন্তু খুবই বাজে অবস্থা, দেখতে পারছো তোমরা। এখন কিন্তু ফরেস্টের মধ্যে আছি, এই দেখতে পাচ্ছ চারপাশে কিন্তু ফরেস্ট, সেই জন্য চারপাশে কোনো লোকজন নেই। রাস্তাঘাটের অবস্থা খুব একটা ভালো না। ফটাফট বের হয়ে যাওয়ার চেষ্টা করবো এখান থেকে। এদিকে যাওয়া যাবে? লোকাল একটা দাদা ছিল, তার কাছ থেকে শুনে নিলাম, যেহেতু ফরেস্ট এরিয়া, আর শুনেছি গাজলডোবাতে কিন্তু প্রচুর হাতি বের হয়, ওইটাই শুনে নিলাম যে ফট করে আবার যদি হাতে টাতে চলে আসে আমি কিন্তু কি করব, একটা প্যানিক সিচুয়েশন ক্রিয়েট হয়ে যাবে। সেই জন্য শুনে নিলাম আর কি। তো উনি বলে দিল না, যাওয়া যাবে, কোনো সমস্যা নাই। যেহেতু সোলো রাইড করছি, নিজের সেফটি নিজেকে আগে ভাবতে হবে, তারপরে রাইডের কথা। আমাকে এই ক্যানেল রোড ধরেই কিন্তু এখান থেকে আরও 6.7 কিলোমিটার যেতে হবে, আর ম্যাক্সিমাম এই রোডটাকে কভার করতে আমার সময় লাগবে 8 মিনিটের মতো গুগল ম্যাপ অ্যাকর্ডিং অনুযায়ী। তো আমারও তো হাতে সময় আছে, সারাদিন টাইম নিয়ে এসেছি, অত তাড়াহুড়া করবো না, সুন্দর করে ব্লগটা গুছিয়ে গাছিয়ে তোমাদেরকে গিফট করব, যাতে তোমরা দেখে মজা পাওয়ার কি। আর এই ব্লগটার মধ্যে কিন্তু অনেক ইনফরমেশন থাকবে, কোন টাইমে আসলে ভালো হয়, কোন টাইমে না আসলে ভালো হয়। এখন ফরেস্টের মধ্যে দিয়ে আমি রাইড করতেছিলাম, তখন কিন্তু শুধু কোনো আওয়াজ ছিল না, শুধু পাখির ঝিঝি ঝিঝি আওয়াজ আর ঠান্ডা পরিবেশ। এই যে সামনে বোর্ড দেওয়া আছে, ওয়েলকাম টু গাজলডোবা ভোরের আলো, দি প্রাইড অফ নর্থ বেঙ্গল। আর ভোরের আলো সম্পর্কে তোমাদেরকে ভিডিওর মধ্যে কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবো আমি। আর ভোরের আলো নামে কিন্তু একটা রিসোর্টও আছে গভর্নমেন্টে। আর এখান থেকে আমি অলরেডি দেখে ফেলেছি সেই হ্যাঙ্গিং ব্রিজটা, আর ওই পাশে কিন্তু পাহাড়ও দেখা যাচ্ছে বন্ধুরা। কিন্তু মানে যদিও মেঘলা আকাশ, কিন্তু পাহাড়গুলো আমি খালি চোখে সুন্দর করে দেখতে পারছি, কিন্তু আমি জানি না আমার গোপ্রেতে কতটুকু ভিজিবিলিটি করতে পারছে আর কি। এইখানে বোর্ড দেওয়া আছে, এক্সপিরিয়েন্স ডুয়ার্স জয়েন দি জঙ্গল সাফারি। যারা জঙ্গল সাফারি করতে ভালোবাসে তাদের জন্য কিন্তু একটা বেস্ট অপশন আছে এই গাজলডোবাতে। আমি সেই বিষয়ে যদি কোনো ইনফরমেশন পাই পাকাপোক্ত, আমি সেটাও তোমাদেরকে জানাবো। এই যে ব্রিজটা বন্ধুরা, এই যে ব্রিজটা বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ। আর এই ব্রিজটা কিন্তু আমাদের মাননীয় 2023
ডিসেম্বর মাসে যদি আমি ভুল না হই ওপেনিং করেছিল, সাধারণ পাবলিকের জন্য উন্মুক্ত করে দিয়েছিল। এই তো এখানে লেখা আছে তিস্তা ব্রিজ ভোরের আলো। আর ওইখানে দেখতে পাচ্ছ বন্ধুরা সামনে কিন্তু পাহাড় দেখা যাচ্ছে, সিরিয়াসলি সুন্দর। দেখো ভিউ কতটা, এই সমস্ত ভিউ দেখার জন্য তো আসা। ও মনটা ভরে গেল বন্ধুরা, সত্যি এতটা জার্নি করে আসলাম, সেই 105 থেকে 10 কিলোমিটার হবে, এতটা লং রাইড করে আসলাম এক টানে, কিন্তু তারপরে এই সমস্ত ভিউ দেখার পরে না সত্যি মনটা জুড়িয়ে গেল আর কি। তোমাদেরকে এখন সমস্ত কিছু ডিটেলসে বলবো আমি। এখন যাচ্ছে হচ্ছে হ্যাঙ্গিং ব্রিজে, তোমাদেরকে একটু পরে ডিটেলসে বলবো। এখন যাচ্ছি সেই তিস্তার সুবিশাল ব্রিজ দেখতে, যেটা সম্ভবত এই রাইট সাইড দিয়ে যেতে হবে। আর এই রাস্তাটা সেইটা একটু পরে এসে তোমাদেরকে ডিটেলসে বলবো। আগে যাই কমসে কম সেই জায়গাটার মধ্যে, সেই কাঙ্ক্ষিত জায়গা। আলাদা একটা ফিলিংস কাজ করছে। দৃশ্যটা দেখো বন্ধুরা, একবার দেখো দৃশ্যটা। এই তো হচ্ছে তিস্তার অপরূপ সৌন্দর্য, মানে এইটার মধ্যে যত সময় বোর্ডিং করে এই সাইডটার মধ্যে। আর বোর্ডিং অ্যাকচুয়ালি কোথায় করে আমি তোমাদেরকে এখন দেখাচ্ছি আর দেখাবো সমস্ত কিছু। এই সমস্ত ভিউ দেখার জন্যই তো আসা বন্ধুরা। দেখতেই পাচ্ছ ওই সাইডটার মধ্যে কত বড় বড় পাহাড়। আমি যেহেতু মানে দুপুর টাইমে এসেছি, এই জন্য কিন্তু অতটা লোকজন নেই। বিকালের দিকে কিন্তু এখানে প্রচুর পর্যটক আসে এবং দূর দূরান্ত থেকে যারা আসে তারা কিন্তু অলরেডি চলে এসেছে, আরও আসবে। ওয়েলকাম টু গাজলডোবা বোটিং পয়েন্ট। হ্যাঁ, এই যে এইটাই, এখান থেকে বোটিং করায়, তো এইটাও তোমাদেরকে দেখিয়ে নিয়ে আসি বোটিং পয়েন্ট থেকে। এই দেখো বন্ধুরা তিস্তার জল, দেখো জলগুলো কিন্তু একদম ঘোলা। পাহাড়ে বৃষ্টি হয়েছে, সেখানে ধস নেমেছে, সেই ধসের পলিগুলো কিন্তু বয়ে বয়ে আসছে নদীর সাথে, এই জন্য কিন্তু নদীর জলগুলো ঘোলা আর কি। এই দেখতে পাচ্ছ বন্ধুরা আমার সামনে কিন্তু রয়েছে সেই বিখ্যাত সুবিশাল তিস্তা ব্রিজ। আর তিস্তার গর্জনটা একটু শুনতেই পারছো, এই গর্জন শোনার জন্যই কিন্তু আসা বন্ধুরা। দেখতে পাচ্ছ কতটা আওয়াজ করছে আর কি। তো সেইখানটা আমি এখন যাব, তোমাদেরকে গিয়ে সব কিছু এই ব্রিজ সম্বন্ধে ডিটেলসে তোমাদের। ফ্রেন্ডস, আমার রাইট সাইডে কিন্তু রয়েছে সেই বোটিং পয়েন্ট। এইখান থেকে তোমরা যদি চাও এখানে বোটিং করতে পারো। এই যে এখানে বোটিং করানোর জন্য লোক রয়েছে, যত সম্ভব উঠতে দিবে। তো ফাইনালি বন্ধুরা আমি এসে কিন্তু পৌঁছে গিয়েছি সেই গাজলডোবা ব্রিজের উপরে, ফেমাস ব্রিজ। এইটাও দেখাবো। আর ওইখানে রয়েছে হ্যাঙ্গিং ব্রিজ রয়েছে, যেটার মধ্যে কোনো প্লেয়ার নেই, সেটাও তোমাদেরকে দেখাবো, অলরেডি দেখিয়েছি। তো সেইটা সম্বন্ধে একটু ডিটেলসে বলবো। ফাইনালি বহু প্রতীক্ষার পর আমি কিন্তু এসে পৌঁছে গিয়েছি এই গাজলডোবাতে, এবং গাজলডোবাতে পৌঁছে তোমাদেরকে যে সুন্দর জিনিসটি সবার প্রথম দেখাবো সেটা হচ্ছে এইখানকার ফেমাস, মানে তিস্তা নদীর উপর অবস্থিত সেই বিখ্যাত ব্রিজ। এই দেখতে পাচ্ছ, এই যে ব্রিজের সুবিশাল, এটা কিন্তু প্রথমে এর ভৌগোলিক অবস্থানটা বলে দিই। এই ব্রিজটা আমাদের ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের জলপাইগুড়ি জেলাতে গাজলডোবাতে তিস্তা নদীর উপরে অবস্থিত। এর লম্বা হচ্ছে 1.1 কিলোমিটার। এই ব্রিজটির রাইট সাইডে উইন্টারের সময় ওয়াটার স্টক করে রাখা হয়, এবং সামার টাইমে যখন ওভার ওয়াটার হয়ে যায় তখন এই গেটগুলোকে রিলিজ করে দেওয়া হয়। যারা উইন্টারের সময় আসলে এখানটার মধ্যে দেখতে পারবে তোমরা, এখানে অনেক কিন্তু পরিযায়ী পাখি আসে। যারা বার্ড লাভার, ফটোগ্রাফি করতে ভালোবাসো তারা কিন্তু উইন্টারের সময় আসবে। আর উইন্টারের সময় আসলে এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছ ঘাটের দিকে, কিংবা এই যে এই সমস্ত জায়গাগুলোর কিন্তু অনেক পরিযায়ী পাখি দেখা যায়। আর যেখানটার মধ্যে বোর্ডিং করায় সেখানটার মধ্যেও কিন্তু অনেক পরিযায়ী পাখি আসে উইন্টারের সময়, সামার টাইমে কিন্তু আসে না। এই ব্রিজটি 1917-এর দিকে কাজ শুরু হয় এবং 1974-এর কাজ শেষ হয়, এবং তারপরে সাধারণ পাবলিকের জন্য, সাধারণ জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এই তিস্তা নদী এইখানকার কৃষি জমির উর্বর ও জল সরবরাহের প্রধান ভূমিকা পালন করে থাকে। এই ব্রিজটার মধ্যে 6 মাস আগেও কিন্তু যাতায়াত করতে দিত, বাইক নিয়ে উঠতে দিত, কিন্তু এখন যেহেতু কনস্ট্রাকশন চলছে আর ব্রিজটা মেরামতের কাজ চলছে, এই জন্য কিন্তু এখানটার মধ্যে বাইক নিয়ে ওঠা বারণ আছে। তো যেখানে গার্ড ছিল তার কাছে আমি শুনে নিলাম, এই জন্য আমি প্রবেশ করিনি বাইক নিয়ে। এখন কিন্তু আমি বন্ধুরা সেই ব্রিজের মধ্যে দিয়ে ট্রেকিং করছি, এবং ট্রেকিং করতে করতে তোমাদেরকে ব্রিজ সম্বন্ধে কিছু কথা বলি। এই ব্রিজের মধ্যে কিন্তু 45 গেট রয়েছে। 45 গেটের মধ্যে কিন্তু সবসময় এগুলো ওপেন থাকে না, কিছু খোলা থাকে, কিছু বন্ধ থাকে এখানকার ওয়াটার সিচুয়েশন অনুযায়ী। আমার যে লেফট সাইড দেখতে পাচ্ছ, এখান থেকে পাহাড় থেকে কিন্তু তিস্তা নদী বয়ে আসছে। এখানটার মধ্যে ওয়াটার স্টক করে রাখা হয়, যখন এখানে ওভার ওয়াটার হয়ে যায়, যখন আর এখানটায় মানে রাখার মতো থাকে না, তখন কিন্তু এর গেটগুলো রিলিজ করে দেওয়া হয়। তাও সবগুলো না, সবগুলো খুলে দিলে তো একদম, আমি জানি না গোপ্রোতে কতটুকু ক্যাপচার করতে পারছে। এর সামনে কিন্তু দেখতে পাচ্ছ অনেক পাহাড় থেকে কিন্তু ডাইরেক্ট তিস্তা নদী আসছে, আর জলগুলো কিন্তু ঘোলা। পাহাড়ে কিন্তু বৃষ্টি হয়েছে, যে কোনো কোথাও না কোথাও ধস নেমেছে, এই জন্য কিন্তু নদীর জলগুলো ঘোলা হয়েছে। তোমাদের মনে কিন্তু প্রশ্ন আসতে পারে যে আমি উইন্টারে না এসে সামার টাইমে কি জন্য আসলাম। সামার টাইমে আসার কারণ হচ্ছে, সামার টাইমে যদি না আসতাম এই ভরা তিস্তার অপরূপ সৌন্দর্য আমি দেখতে পারতাম না।
এর যে গর্জন সেটাই এখন আমি তোমাদেরকে দেখাবো। এই দেখো, এর মধ্যে 45টা গেট রয়েছে, শুধু 2টো গেট খোলা রয়েছে। ভয়ও লাগে। 45 গেটের মধ্যে শুধু 2টো গেট ওপেন রয়েছে, তাই দেখো ওই পাশটায় কতটা জল। তাহলে ভাবো একবার, যদি 45 গেট ওপেন করে দেয় তাহলে কি পরিমাণ বন্যা হবে আর কি। যারা উইন্টারে আসলে কিন্তু এখানটার মধ্যে অনেক পরিযায়ী পাখি আছে, সেইগুলো কিন্তু দেখতে পারবে আর কি। আর বর্ষার সিজনে আসলে পরে তিস্তার গর্জন, ভরা তিস্তার অপরূপ সৌন্দর্য এইটা কিন্তু ফিল করা যাবে আর কি। এই জন্যই আমি সামারে কি পরিমাণ জল প্রবাহিত হচ্ছে এই একটা গেট দিয়ে, ভাবতেই ভয় লাগে। আর হ্যাঁ, আর একটা কথা বন্ধুরা, এই গাজলডোবা কিন্তু মানে শুধু ব্রিজের জন্য বিখ্যাত না। এখানে কিন্তু উইন্টার সিজনে কিন্তু পিকনিক করতে অনেক লোক আসে, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মাসে। তো যারা পিকনিক করতে যাও তারা কিন্তু অবশ্যই এসে ভিজিট করতে পারো একদিনের জন্য। খুব সুন্দর একটা জায়গা। আর পিকনিক কিন্তু এই উইন্টারের সময় কিন্তু এই জায়গাগুলো করে জল থাকে না, শুকনো থাকে। তো এই জায়গাগুলোর মধ্যে কিন্তু এসে পিকনিক করার জন্য সুন্দর। তো তোমাদের সাথে তো ব্রিজ সম্বন্ধে অনেক কথাই হলো, এখন তোমাদের নিয়ে যাবো এখানকার সেই বিখ্যাত ফাস্টফুড এবং ফ্রাই ফিশ মার্কেট, এবং সেখানে গিয়ে আমি দেখবো কী কী পাওয়া যায়, এবং অবশ্যই ট্রাই করার চেষ্টা করব। ট্রাই করে তোমাদেরকে জানাবো। একটু নয়েজটা অ্যাডজাস্ট করে নেবে যেহেতু কনস্ট্রাকশন এরিয়া। এখানকার ফিশ মার্কেটে এসে আমি একটা নতুন কিছু জানতে পারলাম। ব্রিজটার মধ্যে বললাম না তোমাদেরকে যে কনস্ট্রাকশন এরিয়া কাজ চলছে, এই জন্য কিন্তু ব্রিজটা মোটামুটি 4.5 মাসের জন্য বন্ধ করে দিয়েছে। এই জন্য কিন্তু এখানে ট্যুরিস্ট আসা কমিয়ে দিয়েছে। তো যার জন্য আর কি যে মার্কেট দেখতে পারছো, এই দোকানগুলো কিন্তু বন্ধ আছে এখন। লোকজন যখন আসবে তখন কিন্তু আবার খুলবে। তো এখানকার যে ফেমাস চিংড়ি ছিল, বড়লি মাছ ছিল, ট্রাই করতে চাইলাম, এসব হলো না। নেক্সটে আবার আসবো। তো এখন এখানে একটা ভাতের হোটেল খোলা আছে, এই ভাতের হোটেলে গিয়ে এখন খাওয়া দাওয়া করে এখান থেকে বেরিয়ে যাব সেই ভোরের আলোতে, এবং সেখানে গিয়ে যে হ্যাঙ্গিং ব্রিজটা রয়েছে সেটাও তোমাদেরকে দেখাবো। এখানে আগে খাওয়া দাওয়া করি। এখন যে হোটেলে এসেছি এই হোটেলটার নাম হচ্ছে কল্পনা হোটেল, এখানকার ফেমাস। তো এই হোটেলে এখন খাওয়া দাওয়া করবো। ভাত অর্ডার দিয়েছি, দেখি কতক্ষণে আসে, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কী কী আসে। এই যে খাবারের মেনু চলে এসেছে, সয়াবিনের তরকারি আর পুঁই শাকের সবজি, সাথে আছে কাঁচা লঙ্কা, পেঁয়াজ। তো খাই আগে। কাতল মাছ অর্ডার দিলে মাংস কেটেছিলাম, তো মাংস নেই। আমি কিন্তু বন্ধুরা এখন আসি যে গাজলডোবাতে ভোরের আলো নামে যে রিসোর্টগুলো রয়েছে সেইখান দিয়ে ট্রেকিং করছি। আর এখানে যারা এসে নাইট স্টে করতে চাও তাদের জন্য কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সুবন্দোবস্তা করে দিয়েছে। আর এখানে ছোট ছোট সুসজ্জিত অনেক কটেজ রয়েছে, তোমাদেরকে দেখাবো এখন। যদিও কটেজগুলো এখন ফাঁকা রয়েছে, অনেকগুলোর মধ্যে বুকিং আছে, অনলাইনে বুকিং করে আসতে পারো। এখানে অনলাইন বুকিং সাইট রয়েছে। আর এই যে দেখো, এই যে ছোট ছোট যেরকম কটেজ আছে, অনেক এখানে কটেজ আছে। ভোরের আলোর যে মেন গেট আছে সেখান দিয়ে আসলে পরে এই যে এরকম অনেক কটেজ আছে, দেখতে পারবে, সুন্দর। আর এখানে গার্ডেন করা আছে, পার্ক আর কি। তো এখানে বন্ধুদের সাথে নিয়ে এসে সময় কাটানোর জন্য সুন্দর একটা জায়গা। আর যারা নাইট স্টে করতে চাও, যারা দূর থেকে আসো আর কি, যারা কলকাতা থেকে এবং বাইরে থেকে অন্যান্য জায়গা থেকে আসো, তাদের জন্য নাইট স্টে করার জন্য সুন্দর একটা সুব্যবস্থা করে রেখেছে। অনেক সুন্দর সুন্দর কটেজ আছে, এবং এখানে একটা যত সম্ভব ওয়াচ টাওয়ারও আছে। আমি কিন্তু এখানে উঠিনি, কাজ চলছে। ফাইনালি বন্ধুরা তোমাদেরকে ভোরের আলো দেখালাম, তারপরে তোমার তিস্তা ব্রিজের সৌন্দর্য দেখালাম, তারপরে সেইখানকার যে ফেমাস চিংড়ি ছিল, চিংড়ি চপ সেটাও খেয়ে দেখালাম, এবং হোটেলে খাওয়া দাওয়া করেছি। সব কিছু মোটামুটি ছিল, ভালো ছিল। তো আজকের ভিডিওটি তোমাদের কোন জায়গাটা সবথেকে বেশি ভালো লেগেছে একটু কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করবে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে 1K হতে তাড়াতাড়ি সাহায্য করবে। তো নেক্সটে তোমরা কোন জায়গায় ট্যুর দেখতে চাও সেটা কমেন্ট করে জানাও, আমি অবশ্যই সেই জায়গায় ট্যুর। তো চলো আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, বাই বাই, ভালো থাকবে, ভালো রাখবে, বাই।